একদিকে 400 তালেবান সৈন্য আর অন্যদিকে মাত্র 57 জন আমেরিকান সোলজার। 2009 সালে আফগানিস্তানের কামচা অঞ্চলে আমেরিকানদের সাথে ঘটে তালেবানদের এক ভয়ানক যুদ্ধ। তবে 100 নয় 200 নয় প্রায় 400-এরও বেশি তালেবান এসে হামলা করে আমেরিকার বেস ক্যাম্পে। আমি জানি মুভিতে সবই সম্ভব, কিন্তু তারপরেও আজকে যে মুভিটা তোমাদের জন্য নিয়ে আসলাম সেটা এক কথায় মাস্টারপিস। আর হ্যাঁ, এই মুভিটা সত্য ঘটনার উপরে নির্মিত। তাহলে চলো আজ এটা পেঁচাল বাদ দিয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা কিছু সোলজারকে দেখতে পাই আফগানিস্তানের কামচা অঞ্চলে ল্যান্ড করতে। আসলে এরা সবাই একটি বেস ক্যাম্পে এসেছে, যেটা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যমধ্যে এলাকায় অবস্থিত। এই আউট ক্যাম্পে মাত্র 57 জন আর্মি আছে, যাদের ক্যাপ্টেনের নাম হলো কেটি। এখানে যারা নতুন এসেছে তারা সকালে বের হতে না হতে তাদের উপরে হামলা করে বসে তালেবানরা। এই কাহিনী দেখে তারও বুঝে যায়, আরে না রে ভাই, এই জায়গাটা খুবই ভয়ানক। এখন জীবন বাঁচাতে হলে যুদ্ধ তো করতেই হবে। বেশ কিছুক্ষণ ফায়ারিং করার পর তারা মোটর শিল দিয়ে ওই 3 জন জঙ্গিকে উড়িয়ে ফেলতে সক্ষম হয়। এদের সবাই সাথে তোমরা আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। এখন জঙ্গিদের মেরে তারা যখন ওখান থেকে চলে যাবে তখন তারা দেখতে পায় তাদের একজন সোলজার গুলি খেয়ে চিকপটান হয়ে নিচে পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে মেডিকেল ডিভিশনে নিয়ে যায় চিকিৎসার জন্য। এইদিকে ক্যাপ্টেন সবাইকে ডেকে নিয়ে এসে একটা মিটিংয়ে বসে আর বলে, যেহেতু আমরা এখানে অল্প কিছুদিনের জন্য আইছি, তাই আমরা কোনো নতুন ধরনের ঝামেলা চাই না। এখন আমাদের কাজ হলো এখানকার লোকাল মানুষদেরকে হাত করা। যদি আমরা তাদেরকে একবার হাত করতে পারি তাহলে তালেবানরা আমাদেরকে আর কিছুই বলবে না। তাই ক্যাপ্টেন তার সাথে কিছু সৈন্যদেরকে নিয়ে চলে যায় কামচা গ্রামে, সেখানকার লোকাল মানুষদের সাথে দেখা করার জন্য। ক্যাপ্টেন তাদেরকে স্কুল রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আর সেই সাথে অনেক টাকার অফার করে। বিনিময়ে ক্যাপ্টেন বলে তালেবানরা যেন তাদের উপরে হামলা না করে। গ্রামের লোকরা এক কথায় রাজি হয়ে যায়। রাতের বেলায় পুরো আউট ক্যাম্প খুশিতে মেতে উঠে, কারণ তারা এমন একটা শান্তি চুক্তি করতে পেরেছে। কিন্তু ভাই, খুশি কি আর এত তাড়াতাড়ি আসে? সকাল হতে না হতে তাদের উপরে আবারও ফায়ারিং শুরু হয়ে যায়। কি আর করার, প্রতিদিনের মতো তারা আবারও যুদ্ধ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা সবাইকে মেরেও ফেলে। এইদিকে ক্যাপ্টেনের কাছে অন্য একটি ক্যাম্প থেকে মেসেজ আসে যে তাদের কাছে থাকা MFT গাড়িটি বিশেষ কারণে তাদেরকে নিয়ে আসতে হবে। এই কথা শুনে ক্যাপ্টেন বলে, স্যার, এই গাড়িটা নিয়ে আসা আর তালেবানদের সাথে যুদ্ধ করা একই কথা, কারণ পাহাড়ি রাস্তাটা অনেক খারাপ, যে কোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু অর্ডার তো মানতেই হবে। তাই ক্যাপ্টেন তার সাথে কিছু সৈন্যকে নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে তারা বেশ চিল করতে থাকে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর যখন ভয়ানক রাস্তা শুরু হয় তাদের একদম হুশ উড়ে যায়। তারপরও তারা খুবই সাবধানে সামনের দিকেই আগাতে থাকে। কিন্তু তারপরেও অল্প একটু ভুলের জন্য ক্যাপ্টেনের গাড়িটা খাদে পড়ে যায় আর ক্যাপ্টেন সহ আরও 3 জন সোলজার সেখানেই পটল তুলে। এরপর তাদের বডিকে ক্যাম্পে নিয়ে আসা হয় আর খুবই সম্মানে দাফন করা হয়। পরের দিন এই ক্যাম্পে নতুন একজন ক্যাপ্টেন আসে, যার নাম হলো ইলিসকাস। তখন সার্জেন্ট রামেশা তাকে সবার সাথে পরিচয় করে দেয় আর এখানকার অবস্থা ক্যাপ্টেনকে খুলে বলে। রামেশ জানায় পাহাড়ের ওপর থেকে তালেবানরা এমনভাবে হামলা করে যে তাদেরকে খুঁজে বের করা খুবই মুশকিল। ক্যাপ্টেনের সাথে এবার আরও একজন সোলজারের পরিচয় হয়, যার নাম হলো কাট। তারা এখানে কথাই বলতেছিল, কিন্তু সেই সময় তাদের উপরে তালেবানরা ফায়ারিং শুরু করে। তারা ওপর থেকে বৃষ্টির মতো গুলি করতেছিল। কাট সহ বাকি আর্মিরা নিচ থেকে ফাইট ব্যাক করতে থাকে। মানে এখানকার অবস্থা এমন হয়ে গেছে যে কে কোন সময় কোন জায়গা দিয়ে আক্রমণ করবে তার কোনো গ্যারান্টি নেই। এরপর রামেশ, কাট আর বাকি আর্মিরা ওপরে গিয়ে তাদের ক্যাম্পটাকে ভালো করে দেখতে থাকে। তারা বের করতে চাইছিল যে তাদের কোন জায়গাটা আরও বেশি মজবুত করতে হবে, জানি তালেবানদেরকে আটকানো যায়। সে সময় কাট বলে, আচ্ছা, তুমি যদি তালেবানদের জায়গায় হতে তাহলে তুমি সবার আগে কোন জায়গায় আক্রমণ করতে? তখন রমেশ জানায়, আমি হলে সবার আগে তোমাদের মোটর পিককে উড়িয়ে দিতাম, যাতে তোমরা আমাদের উপরে হামলা না করতে পারো। এই কথা শুনে তখন কাটার বলে, তাহলে এখানে যদি আমাদের উপরে বড় হামলা হয় তাহলে তো আমরা 30 মিনিটের বেশি টিকতে পারবো না। এরপর তারা বিশ্রাম নেওয়ার জন্য ক্যাম্পে ফিরে আসলে সার্জেন্ট কাট দেখতে পায় কেউ জানি লুকিয়ে লুকিয়ে তাদের ক্যাম্পের ভিডিও করতেছে। তাকে ধরতে গেলে সে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সবাই মিলে তাকে ধরে ফেলে। পরে জানা যায় গ্রামের লোকরা এই ছেলেটিকে নিয়োগ দিছিল, কিন্তু ছেলেটি এখন তালেবানদের হয়ে কাজ করে। তাই গ্রামের লোকদেরকে ডেকে নিয়ে আসা হয়। তারা বলে এই ছেলেটি খুবই ভালো, তালেবানদের সাথে তার কোনো যোগাযোগ নেই। ক্যাপ্টেন বলে সে যদি নির্দেশ হয় তাহলে 2 দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। এইদিকে তারা বলে, তোমরা না আমাদেরকে কথা দিছিলে যে স্কুল করে দিবে, কই সেটা তো এখনো দেওনি। ক্যাপ্টেন তাদেরকে বলে, সেটা তো আমি দিয়ে দিতাম, কিন্তু যতদিন এই ঝামেলা শেষ না হচ্ছে ততদিন তোমরা কেউ একটা টাকাও পাবে না।
এই কথা শুনে গ্রামের লোকেরা রেগে মেগে সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় তাদের একজন সোলজার এসে বলে গ্রামের লোকেরা প্রচন্ড রেগে আছে, তাই তারা গিয়ে তালেবানদের কাছে বিচার দিয়েছে যে তাদের ছেলেকে আটকে রাখা হয়েছে, তালেবানরা যে কোনো সময় আমাদের উপরে হামলা করতে পারে। কিন্তু সার্জেন্ট তার কথায় কোনো পাত্তা দেয় না। পরের দিন সকালে পুরো টিম বেরিয়ে পড়ে পেট্রোলিং করার জন্য। তারা একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পেয়ে প্ল্যান করে তারা সবাই সেই ব্রিজে উঠবে। ক্যাপ্টেন আর রমেশা যখন সেই ব্রিজের উপরে উঠে যায় ঠিক তখনই একটি ল্যান্ডমাইন ব্লাস্টে তারা দুজন সেখানেই পটক তোলে। এই কাহিনী দেখে পুরো টিম একদম হতবাক হয়ে যায়। মানে এমনভাবে কেউ ঝুলন্ত ব্রিজের উপরে ল্যান্ডমাইন সেট করে রাখবে, তারা এটা কখনো চিন্তাও করেনি। পরের দিন সকালে তাদের ক্যাম্পে আরও একজন ক্যাপ্টেন আসে, যার নাম হলো ক্যাপ্টেন বুয়াট। সে বলে গভর্নমেন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 6 জুলাই এই ক্যাম্পটাকে বন্ধ করে দিবে, কারণ ইতিমধ্যে এখানে এত পরিমাণ মানুষ মারা গেছে যার কোনো হিসাব নেই। টিম মেম্বাররা ক্যাপ্টেনকে একটি মটার দিয়ে বলে এটা আমরা ক্যাপ্টেনের বডি কাছে পাইছি, তাই আমরা চাই ওদেরকে ধরে একটা উচিত শিক্ষা দিতে। কিন্তু নতুন ক্যাপ্টেন বলে তার কোনো দরকার নেই, আমি এখানে নতুন ধরনের কোনো ঝামেলা চাই না। ক্যাপ্টেনের মুখ থেকে এই কথা শুনে পুরো টিম হতাশ হয়ে যায়। পরের দিন দেখা যায় এই ক্যাম্পে সেই তালেবানরা এসে আবারও হামলা করে বসে। রমেশা ক্যাপ্টেনকে বলে এদের উপরে মর্টার শেল দিয়ে হামলা করার জন্য, কিন্তু ভাই ক্যাপ্টেন বলে আগে আমাকে কনফার্ম হতে হবে পাহাড়ের উপরে আসলে কি তালেবানরা আছে কিনা। এই কথা শুনে রমেশের মেজাজ পুরাই খারাপ হয়ে যায়। একজন সোলজার তার দূরবীন দিয়ে দেখতে পায় আসলেই ওপরে তালেবান আছে। ক্যাপ্টেন এবারও ফায়ারিংয়ের অর্ডার দেয়, আর সেই সাথে ক্যাপ্টেন বলে আমরা আন্তাজি কারো উপরে ফায়ারিং করতে পারি না, কারণ ওপরে তো সাধারণ মানুষও থাকতে পারে। তুমি যদি এইভাবেই আমার সাথে তর্ক করতে থাকো তাহলে তোমাকে সোজা বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। রাতের বেলায় সে কিছু জঙ্গিদেরকে দেখতে পায়, কিন্তু সে কিছু করার আগে জঙ্গিরা তাদের উপরে আরপিজি দিয়ে হামলা নিয়ে বসে। এতদিন তারা শুধু AK-47 দিয়েই ফায়ারিং করতো, কিন্তু এখন তাদের কাছে আছে আরপিজি আর সেই সাথে মটাশিল। বুঝে যাচ্ছে এরা দিন দিন অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। সকালবেলায় গ্রামের লোকরা একটি মেয়ের লাশ নিয়ে হাজির হয় আউট ক্যাম্পে, কারণ তাদের দাবি গত রাতে এই মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। কিন্তু টিম বুঝে যায় এই লাশটা মিনিমাম 2 দিন আগে। গ্রামের লোকরা বলে আমরা শুনেছি তোমরা নাকি এখান থেকে চলে যাচ্ছ, তাহলে আমাদের পানা টাকা কই? ক্যাপ্টেন বলে আরে তোমাদেরকে কে বলেছে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, সময় হলে তোমরা তোমাদের সব টাকা পেয়ে যাবে। এরপর ক্যাপ্টেন সবাইকে বলে তাকে ইতিমধ্যে এই ক্যাম্প থেকে অন্য একটি ক্যাম্পে ট্রান্সফার করা হয়েছে, তাই এখানকার সব দায়িত্ব হলো ক্যাপ্টেন এন্ড্রুর। আর সেই সাথে এই ক্যাম্পটা 6 জুলাই বন্ধ না হয়ে বরং 6 অক্টোবর বন্ধ হবে। এই কথা শুনে সবাই অনেক হতাশ হয়ে যায়। পরে দেখা যায় তারা সবাই নিজেদের ফ্যামিলির সাথে কথা বলতেছে। সবার কিন্তু একটাই কথা, খুবই তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু তারা নিজেরও জান না সামনের দিকে তাদের সাথে কি অপেক্ষা করতেছে। পরের দিন তারা সবাই ক্যাম্পে টল দিচ্ছিল, কিন্তু সেই সময় মোহাম্মদ এসে তাদেরকে বলে কয়েক হাজার তালেবান তাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসতেছে, তাই তারা যেন এখান থেকে পালিয়ে যায়। কিন্তু সোলজাররা তার কথা বিশ্বাস করে না। কিন্তু কয়েক সেকেন্ড পর একজন সোলজার যখন তার দূরবীন দিয়ে দেখতে পায় আসলে তো কয়েক হাজার তালেবান ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। তারা কিছু বুঝে ওঠার আগেই তালেবানরা শত শত গুলি আর আরপিজি দিয়ে হামলা করে বসে তাদের বেস ক্যাম্পে। এই হামলার শব্দ শুনে ভিতরে থাকা সবাই ঘুম থেকে উঠে যায় আর যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু বাইরে এত পরিমাণ ফায়ারিং হচ্ছিল যে তারা কোনোভাবে রুম থেকে বের হতে পারে না। তাই ক্যাপ্টেন এন্ড্রু কন্ট্রোল রুমে এসে বলে তালেবানরা কোন দিক দিয়ে ফায়ার করতেছে। তখন কন্ট্রোল রুম থেকে বলা হয় স্যার কোনো দিক বেদিক নেই, এই তালেবানরা চারিদিক দিয়ে আমাদের উপরে হামলা করতেছে। ক্যাপ্টেন বেস ক্যাম্পে যোগাযোগ করে তাদের জন্য এয়ার সাপোর্ট পাঠানোর জন্য, কিন্তু ক্যাম্প থেকে বলা হয় তোমাদের কাছে এয়ার সাপোর্ট যেতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। এখানে যেভাবে ফায়ারিং চলতেছে 2 ঘন্টা তো দূরে থাক, 30 মিনিট বেঁচে থাকাই অসম্ভব। 100 নয় 200 নয় প্রায় 400-এরও বেশি তালেবান এসে হামলা করে বসে তাদের আউট ক্যাম্পে। একের পর এক আরপিজি দিয়ে হামলা করে তাদের ক্যাম্পটা একদম খেয়ে দিতে থাকে। এইদিকে মেশিন গানের এমন শেষ হয়ে গেলে সে বলে দ্রুত এমনই আসতে। টাইকাটার মেশিন গানের এমনই আসতে দৌড়িয়ে রুমে যায়, আর রমেশা তাকে বাড়ি থেকে কাবার দিতে থাকে। ইতিমধ্যে সার্জেন্ট কাট অনেক বেশি আহত হয়ে যায়, তাকে যেভাবে হোক মেডিকেল রুমে নিয়ে আসতে হবে। তাই সোলজাররা নিজেদের জীবন চিন্তা বাদ দিয়ে কাটকে অবশেষে মেডিকেল রুমে নিয়ে আসে। অন্যদিকে কাটার সবার কাছে এমন নিয়ে যাচ্ছিল, আর এইদিকে তাদের লাস্ট ট্যাঙ্কটা মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায়। এই মুহূর্তে তাদের কাছে আর কোনো ট্যাঙ্ক ছিল না। এই গাড়িতে 4 জন খুব বাজেভাবে আটকা পড়েছিল, কারণ গাড়ি থেকে বের হলে নিশ্চিত মৃত্যুর হাতে। কন্ট্রোল রুম থেকে বলা হয় 40 মিনিটের মধ্যে তাদের কাছে এয়ার সাপোর্ট চলে আসবে,
ক্যাপ্টেন বলে কি 40 মিনিট? এখানে 30 মিনিটই বেঁচে থাকা একদম অসম্ভব। অন্যদিকে রমশা নতুন একটি মেশিন গান সেট করে নেয় আর শুরু করে তার মহাতাণ্ডব, কিন্তু একটি রকেট লঞ্চার এসে তার তাণ্ডব সেখানেই থামিয়ে দেয়। ভিতরে গিয়ে সে জানতে পারে কাট ইতিমধ্যে মারা গেছে। এই কথা শুনে সে একদম ভেঙে পড়ে, কারণ কাট ছিল তার ভালো একজন বন্ধু। এইদিকে গাড়ি থেকে একজন বের হলে এনিমিরা তাকে হেডশট দিয়ে ডাউন করে দেয়। আর সেই সাথে দেখা যায় তালেবানরা ইতিমধ্যে তাদের বেস ক্যাম্পে ঢুকে যাচ্ছে। তাই অ্যান্ড্রু সবাইকে বলে তাড়াতাড়ি ব্যাকআপ নেওয়ার জন্য, কারণ এই মুহূর্তে ব্যাকআপ নেওয়া ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। কিন্তু রমেশা জানায় সে আর ব্যাকআপ নিবে না, সে হয়তো মারা যাবে আর না হয়তো সবাইকে এখানেই মেরে ফেলবে। অন্যদিকে কাটাররা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা গাড়ি থেকে বের হবে। তবে গাড়ি থেকে বের হতে না হতে তাদের উপরে বৃষ্টির মতন ফায়ারিং শুরু হয়। দুইজন তো সেখানেই মারা যায়। কোনো উপায় নেই দেখে কাটাররা আবারও সেই গাড়িতে ঢুকে কাবার নেয়। অন্যদিকে রামেশার বাকি আর্মিরা তালেবানদের মুখোমুখি হয় আর তারা একের পর এক তালেবানদের হেডশট দিয়ে পাখির মতো কিল করতে থাকে। কিন্তু রামেশা তার স্কোপ দিয়ে দেখতে পায় আরও শত শত তালেবান বেঁচে আছে, তাদের কাছে আছে ভয়ানক সব মেশিন গান। আস্তে আস্তে তারা তাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে তারা সবাই বুঝে যায় এখান থেকে বেঁচে ফেরা একদমই অসম্ভব। কিন্তু ঠিক সে সময় একের পর এক মিসাইলের আঘাতে তালেবানরা উড়ে যেতে থাকে। রামেশা বুঝে যায় ইতিমধ্যে তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য এয়ার সাপোর্ট চলে এসেছে। দুইটা হেলিকপ্টার থেকে একের পর এক মিসাইল আর শত শত গুলি করে তালেবানদের খেয়ে দিতে থাকে। পুরো পাহাড়ের চারিদিকে তারা বোমিং করতে থাকে যেন একটাও তালেবান বেঁচে না থাকে। অবশেষে টানা 12 ঘন্টা যুদ্ধ করার পর তাদের এই ক্যাম্প তালেবানদের হাত থেকে মুক্ত হয়। পরে জানা যায় এই যুদ্ধ করতে গিয়ে 57 জন থেকে মাত্র 7 জন মারা গেছে। মুভির একদম শেষে দেখা যায় একটি হেলিকপ্টার আইছে তাদেরকে উদ্ধার করার জন্য। আর সেই সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। কিন্তু দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।